বাস ছেড়ে দিয়েছে, ঝড়ো হাওয়া বইছে, আকাশ হয়ে হয়ে আসছে মিশা কালো। বর্ষার তেজও বেশ। সপ্তম সারির সিটে বসে আছে দুই কপোতি। সব পিছুটান ছেড়ে দুঃখ কষ্টকে এক পাশে রেখে তারা দুদিনের জন্য পালিয়ে যাচ্ছে। শাহবাজের কাঁধে প্রিয়ঞ্জনের মাথা রাখা। কখন থেকে বৃষ্টির ছিটকে আসা জলে তার রমণীর হাতের কাজটা ভিজে যাচ্ছে। তার রমণী সেই যে বাইরে তাকিয়ে আছে, জানালা বন্ধ করতে দিচ্ছে না। শাহবাজ যতবার জানালা বন্ধ করতে গিয়েছে ততবার ডাগর ডাগর আঁখি মেলে মোলায়েম সুরে বলেছে, খোলা থাকুক না শাহ। এবারে আর রমণীর কথাকে গুরুত্ব দেয়নি শাহবাজ, বন্ধ করে দিয়েছে জানালা। প্রিয়ঞ্জনা কিছু বলতে চেয়েছিল, তবে তার শাহ এর চোখ রাঙানো দেখে কিছু বলেনি। শাহবাজ প্রিয়ঞ্জনার বাম হাত নিজের হাতে তুলে নেয়। প্রিয়ঞ্জনা, তুমি ভীষণ নরম মনের মানুষ, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবে। প্রিয়ঞ্জনার পূর্ণ দৃষ্টি মেলে দেয় শাহবাজের পানে। সিলেটে দুদিন থাকার পর আমি জানি না কি করব। আমি আর ফিরে যেতে চাই না শাহ। আমিও চাই না প্রিয়ঞ্জনা। তুমি তো আমার জেদ জানো। তোমার পরিবার যা শুরু করেছে তা কি মনুষ্যত্বের মধ্যে পড়ে? আমি জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি একজন এতিম মানুষ। তোমার বাবা মাকে নিজের ভেবেছিলাম, তারা আমার প্রাণ পাখিটাই ছিনিয়ে নিতে চাচ্ছে। আমার আত্মসম্মান লাগে প্রিয়ঞ্জনা, ভীষণ আত্মসম্মানে লাগে। শত্রুগুলো যদি না থাকতো তাহলে আমি বস্তিতে ছোট্ট ঘর ভাড়া করে হলেও তোমাকে নিয়ে থাকতাম। আমার নিজেকে এতটা অসহায় লাগে। আজ আমার পাশে কেউ নেই। আজ বিজনেসম্যান শাহবাজ চৌধুরী ফতুর। আমি আছি তো শাহ, সবসময় থাকবো আপনার পাশে। প্রিয়ঞ্জনা শাহবাজকে জড়িয়ে ধরে শাহবাজ অধর ছোঁয় আর অর্ধাঙ্গিনীর কপালে। চুপ থাকে দুজনে। বাসায় যদি ফিরে যেতে হয় তাহলে একটা কাজ ভুলেও করবে না। কি কাজ? কখনো না পড়ে কোনো কাগজে সাইন করবে না। আমি আমার চাচাদের বিশ্বাস করে ঠকেছি। আমার সরলতাকে নিজেদের হাতিয়ার বানিয়ে তারা খুব খারাপ একটা গেম খেলেছে আমার সাথে। আমি এতটা বোকা প্রিয়ঞ্জনা? তারা যা দিত তাতেই সাইন করে দিতাম। তুমি এই কাজ করবে না কিন্তু। কাগজটি ডিভোর্সের হতে পারে। কাউকে বিশ্বাস করবে না প্রিয়ঞ্জনা। বাস কেবল ভৈরব নদীর রোড পার হয়েছে। আরও বেশ সময় লাগবে সিলেট পৌঁছাতে। বাস স্ট্যান্ডের কাছের এক হোটেল থেকে দুজনের রুটি ভাজি খেয়েছে, কিছু খাবার কিনে নিয়েছে সাথে। প্রিয়ঞ্জনা দূরযাত্রা পথে টুকটাক এটা সেটা খেতে ভালোবাসে। 4 বছরের সংসার। শাহবাজ এতটুকু তো বোঝেই। তবে শাহবাজের অর্ধাঙ্গিনীর খাবারের কোনো খেয়ালই নেই। তিনি নিশ্চিন্তে শাহবাজের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন। শাহবাজ মন ভরে দেখছে নিজের রমণীকে। কতটা নিশ্চিন্তে ভরসায় শাহবাজকে আঁকড়ে ধরে আছে প্রিয়ঞ্জনা। আচ্ছা, এমন কেন কোনো মিরাকেল কি হতে পারে না? আবার সব কিছু হয়েও ডাগের মতন। শাহবাজ যখন প্রিয়ঞ্জনাকে বিয়ে করে তখন প্রিয়ঞ্জনা কেবল এইচএসসি পাশ করেছে। গোল্ডেন A+ পাওয়া মেয়েটার কোথাও চান্স হয়নি। তার উপর পরিবারের চাপ, সব মিলিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল প্রিয়ঞ্জনা। এই কথাটা শাহবাজ জানতো না, প্রিয়ঞ্জনা জানায়নি। বিয়ের পর সুমনার কাছ থেকে জেনেছে। শাহবাজ থাকতো বসুন্ধরায় নিজের কেনা ফ্ল্যাটে। প্রতিদিন ব্যবসার কাজে নরসিংদে আসা যাওয়া করত। প্রিয়ঞ্জনার বিয়ের পর বলেছিল আর পড়াশোনা করবে না, তবে শাহবাজ তা চায়নি। ও সর্বদাই চেয়েছে প্রিয়ঞ্জনা জীবনে অনেক ভালো করুক। অ্যাডমিশন পরীক্ষার সময় তো নিজেই ব্যস্ততা দেখাতো, যেন প্রিয়ঞ্জনা পড়াশোনায় মনোযোগী হতে পারে। বিয়ের পর শাহবাজ নিজ উদ্যোগে প্রিয়ঞ্জনাকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি করায়। তাও সায়েন্সের কোনো সাবজেক্টে পড়তে রাজি হয়নি মেয়েটা। ইংরেজি সাবজেক্টে ভর্তি হয়। ওর ইচ্ছে ও সংসার করবে, অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে। বাচ্চার কথা মনে পড়তেই দীর্ঘশ্বাস ফেলে শাহবাজ। কম তো চেষ্টা করেনি দুজনে, তাও সৃষ্টিকর্তা সন্তানের মুখ দেখায়নি। এমনিতে দুজনেই সুস্থ, তাও কিছুই হয়নি। এক সময় প্রিয়ঞ্জনা বেশ ভেঙেও পড়েছিল। শাহবাজ কেবল চোখে চোখ রেখে বলেছিল, সৃষ্টিকর্তা আমাকে তোমায় দিয়েছে প্রিয়ঞ্জনা, আমার আর কাউকে চাই না, কেবল তুমিটাই আমার থেকো সারা জীবন। শাহবাজ এখন বুঝে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ সে যে পরিস্থিতিতে রয়েছে তাতে কষ্ট পাচ্ছে কেবল দুজন, তাও প্রিয়ঞ্জনাকে কেউ
ক্ষীণ আঘাত করে কথা বললেও কলিজায় লাগে শাহবাজের। তৃতীয় যে আসতো সেও তো এখন কষ্ট পেত। তন্দ্রায় বুঝে আসে শাহবাজের দু চোখ। সিটে হেলান দিয়ে নিজেও পাড়ি জমায় ঘুমের দেশে। অর্ধাঙ্গিনীকে বুকে নিয়ে আজ যেন সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে তার। সকাল 10টায় জানাজানি হয়ে যায় প্রিয়ঞ্জনা বাড়িতে নেই। আগামীকাল সকালে ফাহমিদের আসার কথা। এমনিতেই দাওয়াত করেছিল জোহরা, যদিও মূল উদ্দেশ্য প্রিয়ঞ্জনার সাথে ফাহিমকে দেখা করানো। এখন কি করবেন? সোফায় বসে আছেন শান্ত হয়ে। প্রিয়ঞ্জনার ফোন বন্ধ, ওই আপদটারও মোবাইল বন্ধ। তিনি যা ভাবছেন সেটাই কি সঠিক? ওই আপদের হাত থেকে কি নিজের মেয়েকে ফিরিয়ে আনতে পারবে না তিনি? কম তো চেষ্টা করেনি। প্রীতম তার পাশেই বসে। প্রীতম সুমনাকে ডাক দে। জি আম্মা। সুমনা রান্না করছে। প্রীতমের ডাক শুনে ড্রয়িং রুমে ছুটে আসে। ওনা দিয়ে হাত মুছতে মুছতে বলে, কি বলো? শাশুড়িকে খেয়াল করেনি প্রথমে। প্রীতম ইশারা করে সেদিকে। সুমনা, সত্যি করে বলো তো, প্রিয়া তোমাকে জানিয়ে যায়নি? মা, বিশ্বাস করুন, প্রিয়া আমাকে কিচ্ছু জানায়নি। এই বাড়িতে তো তোমার সাথে ওর খাতির বেশি। মায়ের চাইতে মাসিরই দরদ বেশি এখন ওর কাছে। তাও কিচ্ছু জানায়নি? ব্যাপারটা বিশ্বাসযোগ্য সুমনা? তুমি যদি কিছু জানো তাহলে আম্মাকে বলে দাও সুমনা। প্রিয়া কি শাহবাজ ভাইয়ের কাছে গেছে? স্বামী স্ত্রীর জিজ্ঞাসাবাদে অনেকটা চাপের ভেতরেই পড়ে সুমনা। স্বামী শাশুড়ির জিজ্ঞাসাবাদে অনেকটা চাপের ভেতরেই পড়ে সুমনা। সে জানে প্রিয়ঞ্জনা সিলেটে গিয়েছে শাহবাজ ভাইয়ের সাথে। রাতেই তাকে বলেছিল প্রিয়ঞ্জনা, কিন্তু জীবনেও এই কথা ফাঁস করবে না সুমনা। বিশ্বাস করো প্রীতম, আমি কিচ্ছু জানি না। আমার সাথে প্রিয়া রাগ করেছিল। বিগত 2 দিন যাবতই কথা বলে না। আচ্ছা তুমি যাও। প্রীতি চিরকুট নিয়ে আসে ড্রয়িং রুমে। মা আপার বালিশের নিচে এটা পেয়েছি। জোহরা চিরকুট ছিনিয়ে নেয় প্রীতির হাত থেকে। তাতে লেখা, আমাকে খোঁজাখুঁজি করো না, আমি স্বেচ্ছায় যাচ্ছি এবং আমার স্বামীর সাথে আমি নিরাপদে থাকবো। জোহরা যা ভেবেছিল তাই। রাগে ভিতরটা কেঁপে ওঠে তার। সিলেট এসে বাস থামে ঠিক 11:30টায়। বৃষ্টি নেই বাইরে, আকাশও একদম পরিষ্কার। প্রিয়ঞ্জনা আর শাহবাজ হোটেল হিল টাউনে উঠেছে। গতবার তারা বেশ কয়েকটা দর্শনীয় স্থান ঘুরেছিল, তাই এবার শাহবাজ নতুন কিছু জায়গা ঘুরবে বলে ভেবে রেখেছে। হোটেলে উঠে কিছুক্ষণ বিশ্রাম করে নেয় দুজনে। সারা রাস্তা ঘুমিয়ে আসলেও বাস থেকে নামার পর শরীর অবশ হয়ে আসছিল। প্রিয়ঞ্জনার হোটেল ঘরে ঢুকে কোনো মতে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়েছিল আবার। শাহবাজ ডাকেনি, নিজে অর্ধাঙ্গিনীকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। প্রায় দুপুরের দিকে প্রিয়ঞ্জনাকে ডেকে ঘুম থেকে তুলে শাহবাজ। ওর ভীষণ ক্ষুধা লেগেছে। প্রিয়ঞ্জনা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পানশিতে যাব। পানশি রেস্টুরেন্টের খাবার বেশ পছন্দ করে শাহবাজ। দুপুরের দিকে খেতে বের হয় দুজনে। শিম ভর্তা, মাছ ভর্তা, শুটকি ভর্তা, সাতকরা দিয়ে গরুর মাংস, ডাল আর চিকন চালের ভাত। সাতকরা দিয়ে গরুর মাংস রান্নাটা ভীষণ ভালো লাগে শাহবাজের। খেতে খেতে একটা মিষ্টি স্মৃতির কথা মনে পড়ে গেল প্রিয়ঞ্জনার। শাহ, আপনার মনে পড়ে আমি যে গতবার সিলেট থেকে গিয়ে সাতকরা গিয়ে গরুর গোস্ত রান্না করেছিলাম? শাহবাজ ভাতের প্লেটের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তিতা হয়ে গিয়েছিল, আপনিও তাও খেয়েছিলেন আর বলেছিলেন বেশ ভালো হয়েছে প্রিয়ঞ্জনা। আমি চাইলাম খেতে, আপনি আমাকেও খেতে দিলেন না। আমি মন খারাপ করব তাই। আপনি এত ভালো কেন শাহ? প্রিয়ঞ্জনার মুখে এক লোকমা ভাত পুরো দিয়ে শাহবাজ বলে, তুমি অনেক ভালো তাই। খাবার শেষে রাস্তা দিয়ে হাঁটার সময় প্রিয়ঞ্জনার কানে কানে শাহবাজ ফিসফিসিয়ে বলে, আমি কি আজ তোমাকে একটু আদর করতে পারি প্রিয়ঞ্জনা? শাহবাজের হাতের বন্ধন ছিন্ন করে সামনে চলে যায় প্রিয়ঞ্জনা। শাহবাজ সেদিক পানে তাকিয়ে হাসে। অর্ধাঙ্গিনীর লজ্জায় রাঙা গাল দুটো দেখতে তার বেশ ভালো লাগে। হঠাৎ করে স্বচ্ছ আকাশ অস্বচ্ছ হয়ে ওঠে। আকাশে কালো মেঘের দল ভিড় করে। হুট করে হামলে পড়ে বর্ষা। আশেপাশে সবাই ছুটোছুটি শুরু করেছে। শাহবাজও নিজের রমণীকে নিয়ে ছুটতে গিয়ে থেমে যায়। তার অর্ধাঙ্গিনী 2 হাত মেলে দাঁড়ায়, আকাশ পানে চেয়ে আছে। ধনুর রং মিশেলে গোল কুর্তি, ছেড়ে রাখা কোমর, ছুঁই ছুঁই চুল। বৃষ্টির প্রত্যেকটা স্পর্শ মাঝ রাস্তায় 2 হাত মেলে ঘুরে ঘুরে উপভোগ করছে প্রিয়ঞ্জনা। আর শাহবাজ চেয়ে আছে নিজের অর্ধাঙ্গিনীর দিকে।
তৃষ্ণার্ত চোখে ঘোর লাগা নয়নে শাহবাজ প্রিয়ঞ্জনার কাছাকাছি এসে শান্ত কণ্ঠে বলে, আই জাস্ট ওয়ান্ট টু কিস ইউ অ্যান্ড মেক ইউর হার্ট বিট এ লিটল ফাস্টার। লাজের দৃষ্টিতে প্রিয়ঞ্জনা তাকায় নিজের অর্ধাঙ্গের পানে। তার দৃষ্টিতে কিঞ্চিত ভয়। এত মানুষের সামনে না জানি এই লোক কী করে বসে। না, তেমন কিছুই হয়নি। তারা গাড়িতে উঠে হোটেলের দিকে রওনা দেয়, ভিজে চুপচুপে দুজনে। তারা যখন হোটেল রুমে পৌঁছায় তখন ঝড় শুরু হয়ে গিয়েছে বাইরে। প্রিয়ঞ্জনাকে বুকে মিশিয়ে শাহবাজ বলে, তো এখন এখন কি? সত্যি? শাহবাজের কথাই ঠিক। প্রিয়ঞ্জনার হৃদস্পন্দন দ্রুত হয়েছে, বেশ দ্রুত হয়েছে। ঝড়ের সাথে তাল মিলিয়ে তৃষ্ণার্ত দুটো প্রাণ মেতে ওঠে। প্রিয়ঞ্জনা বহুদিন বাদে খুঁজে পায় নিজের শান্ত, স্থির, ধৈর্যশীল প্রেমিক পুরুষ শাহবাজকে। তার শরীরের প্রতিটি অংশে সেই প্রমাণই দিয়ে চলেছে শাহবাজ। পরদিন সকাল সকালই বেরিয়ে পড়ে দুজনে। আজ দুজনেই কালো পরেছে। কালো রঙটা আবার শাহবাজের বেশ পছন্দ, তাই প্রিয়ঞ্জনা জিন্স প্যান্ট, লং কালো শার্ট পরেছে। শাহবাজ ভেবে রেখেছে আজ তারা যাবে লোভাছড়া, যার জন্য তাদের প্রথমে যেতে হবে কানাইঘাট। সিলেট শহর থেকে 3টি সড়কে কানাইঘাট সদরে পৌঁছানোর সুযোগ আছে। শাহবাজ সিদ্ধান্ত নেয় অটোরিকশায় সরাসরি দরবস্ত চতুল হয়ে কানাইঘাট সদরে যাবে। অটোরিকশায় বসে দুজনে। লোভাছড়া নাকি বাংলাদেশের সুইজারল্যান্ড? ভালোই হলো, প্রিয়ঞ্জনা আমরা আমাদের দ্বিতীয় হানিমুন। প্রিয়ঞ্জনা আস্তে আস্তে করে চিমটি কাটে শাহবাজের ডান হাতে। এটা কি হলো? আপনার লাগামহীন কথাবার্তার শাস্তি, বলে প্রিয়ঞ্জনা মুখ ঘোরায়। শাহবাজ অর্ধাঙ্গিনীর মুখখানা নিজের দিকে ঘুরিয়ে বলে, একদিন আমরা সমগ্র পৃথিবী ভ্রমণ করব প্রিয়ঞ্জনা। তুমি আমার সত্তার অংশ, অর্ধাঙ্গিনী। যত ঝড় আসুক কখনো ছেড়ে যাব না তোমাকে। প্রবল সুখের মাঝেও যেন কেমন খারাপ লাগা দানা বাঁধে। কি হবে পরে? এরপর কি তাদের ভবিতব্য? শাহবাজ অর্ধাঙ্গিনীর বেদনা দূর করতে গান ধরে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। কি যাবে তো অজানাতে? চোখে জল নিয়ে হেসে ওঠে প্রিয়ঞ্জনা। মানুষটাকে তার চাই, সারা জীবনের জন্য চাই। সিলেটের কানাইঘাট উপজেলা, একেবারে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত এলাকায় খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে রয়েছে বালু ভরা বেশ কিছু স্বচ্ছ পানির নদী। এর মধ্যে অন্যতম হচ্ছে লোভাছড়া নদী। কানাইঘাট থেকে লোভাছড়া চা বাগানে যেতে লোকাল ট্রলারে করে লোভাছড়া নদী পাড়ি দিতে হচ্ছে। বেশ লম্বা নদীপথ। প্রিয়ঞ্জনা সাঁতার জানে না। ট্রলারে বসার পর শাহবাজ পেছন থেকে প্রিয়ঞ্জনাকে আঁকড়ে ধরে বসে। ভয় পাচ্ছ? ওহ, ভয় না পেয়ে আকাশের আশেপাশে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করো প্রিয়ঞ্জনা। আমি আছি তো। এই লাইনটাই প্রিয়ঞ্জনার ভয় দূর করার জন্য যথেষ্ট ছিল। প্রিয়ঞ্জনা তাকায় চারপাশে। নীলরঙা আকাশ, স্বচ্ছ বিশাল নদীতে নিজস্ব গতিতে ট্রলার ছুটে চলেছে। দূরে মেঘালয় পাহাড়, সবুজে আবৃত, মনকাড়া সবুজ। পাহাড়টা কেমন যেন অন্তরকে নাড়িয়ে দিচ্ছে। মৃদু মাতাল বাতাস, সাদা রঙের মেঘেরা উড়ে বেড়াচ্ছে পাহাড়ের উপর। কি যেন এক সুরে পাহাড় ডাকছে, প্রিয়ঞ্জনা। পাহাড়ের ডাক শুনতে পাচ্ছ? পাচ্ছি স্যার, মন কাড়া ডাক। পাখিগুলোর মতো আমরা সেখানে উড়ে যেতে পারলে ভালো হতো, তাই না স্যার? অর্ধাঙ্গিনীর ছেলে মানুষীতে শাহবাজ মজা পায়, তবে দীর্ঘশ্বাসও বের হয়। সত্যি ডানা মেলে উড়ে যেতে পারলে বেশ হতো। লোভাছড়া চা বাগানের ট্রলার থামে। বাকিটা পথ হেঁটে যেতে হবে। শাহবাজের হাতে প্রিয়ঞ্জনার হাত। কিছু দূর সামনে আগানোর পর তারা প্রবেশ করে কাঠ বাগানে। দুই পাশে কাঠ গাছ লাগানো, মাঝে মাটির রাস্তা। বৃষ্টি হয়, খানিক ভিজে আছে মাটি। এত মধুর ঘ্রাণ। হাঁটতে গিয়ে ভিজা মাটিতে পা পিছলে যায় প্রিয়ঞ্জনার। শাহবাজ ধরে ফেলে, একটু চোখ রাঙায়। লাফাতে মানা করেছিলাম, সাবধানে হাঁটো, একটু শক্ত কণ্ঠে বলে। প্রিয়ঞ্জনার অভিমান হয়। ঠায় দাঁড়িয়ে থাকে একটা কাঠ গাছের সামনে। কি হলো? যাব না? এত বাচ্চামো করে মেয়েটা। ম্যাচিওর মেয়েগুলো বোধ হয় প্রিয় মানুষের কাছে এসে আহ্লাদি হয়ে যায়। একটু শক্ত কণ্ঠতেও তারা অভিমান করে বসে। শাহবাজ ফিরে এসে কোলে তুলে নেয় নিজের রমণীকে। নাকে নাক ছুঁয়ে বলে, এত অভিমানী কেন তুমি?
আপনি তো বদ অভ্যাস করেছেন, তাই না? বলে আলতো করে ছুঁয়ে দেয় অর্ধাঙ্গিনীর ঠোঁট। চোখ বুজে প্রিয়ঞ্জনা। এত সুখ কেন ভালোবাসাতে? রাস্তার উভয় পাশে চা বাগান। বৃষ্টির ছোঁয়া হাত পেয়ে সহজ সতেজ হয়ে আছে তারা। ছোট ছোট লক্ষ্য কোটি সবুজ পাতা, একখানা সমুদ্র। সবুজ সাগর যেন কিচিরমিচির পাখির আওয়াজ। মানুষজন কম, শান্ত নিলিবিলি চারপাশ। ছোট একটি খালের উপর ঝুলন্ত ব্রিজের কাছে এসে থামে শাহবাজ। থামিয়ে দিন শাহ, বাকিটুকু যেতে পারবো আমি। ব্রিজের নিচ দিয়ে দুজন যাত্রী সমেত একটি ছোট নৌকা যাচ্ছে। দূরে ভারতের পাহাড়। সাবধানে প্রিয়ঞ্জনা, পড়ে যাবে। প্রিয়ঞ্জনা পেছন ফিরে হেসে বলে, আমার আপনি আছেন না? চা বাগানের দূরে ছুটে চলেছে হরিণ। শাহবাজ প্রিয়ঞ্জনাকে থামায়, আঙুল উঁচিয়ে বলে, ওই দেখো প্রিয়ঞ্জনা। দুটো হরিণ ছুটে চলেছে নির্ভয়ে, আপন মনে, চিন্তাহীন হয়ে। এত সুন্দর কেন সব কিছু? নাকি প্রিয় মানুষ পাশে থাকলে সব ভালো লাগে? ছোট একটি ঢিবি বেয়ে উপরে ওঠে শাহবাজ, প্রিয়ঞ্জনা। দূর্বা ঘাসের উপরে বসে তারা। সামনে পাহাড় আর নদী। তাদের সৌন্দর্যের বর্ণনা কি কলমে ফুটিয়ে তোলা যায়? এত অকৃত্রিম সৌন্দর্য লেখনীতে ফুটিয়ে তোলার সাধ্য স্বয়ং লেখকেরও নেই। প্রিয়ঞ্জনা মাথা রাখে শাহবাজের কাঁধে। শাহবাজ আঁকড়ে ধরে অর্ধাঙ্গিনীর কোমর। সময়টা এখানেই থেমে যাক, ঘড়ির কাঁটা ভুলে যাক নিজের ঘূর্ণন। এতটা অভূতপূর্ব কেন ভালোবাসা? এতটা স্নিগ্ধ। বিকেল হয়ে আসছে, আকাশটাও মেঘলা। অনেকক্ষণ চা বাগানে সময় কাটিয়ে কিছুক্ষণ পূর্বেই হোটেলে ফিরে এসেছে দুজন। রাতে বেশ বৃষ্টি হলো, সেই সাথে বিকট বজ্রপাত। বারান্দা দিয়ে আলো ছিটকে আসছে। তার কিছুক্ষণ পর উচ্চস্বরে শব্দ হয়। প্রিয়ঞ্জনা রাতের বজ্রপাত ভয় পায়, বেশ ভয় পায়। দিনে তেমন ভয় হয় না, তবে রাতে বজ্রপাত হলে ওর জ্বর চলে আসে। এর পেছনে একটা গল্প রয়েছে। ছোটবেলায় গ্রীষ্মের ছুটি হলেই মা নিয়ে যেতেন নানা বাড়ি। নানা, নানু আর মামা খুব আদর করতো প্রিয়ঞ্জনাকে। গাছের বড় আমটা, বড় পেয়ারাটা প্রিয়ঞ্জনাকেই খাওয়াতেন নানি। তখন প্রিয়ঞ্জনার বয়স সবে 8। অন্য সময়ের গ্রীষ্মের ছুটি আনন্দের ছুটি হলেও সেবারের ছুটিটা ছিল বিভীষিকা। নানা কৃষক হওয়ার সুবাদে চাষাবাদের জন্য যেতেন চকে। নরসিংদীতে জমি ফলানো সুবিশাল জায়গার সমষ্টিকেই সবাই চক বলে। সেই দিকটা আজও সব স্পষ্ট মনে আছে প্রিয়ঞ্জনা। যত যত বজ্রপাতের শব্দ শুনে স্মৃতিটা আরও প্রখর হয়ে ওঠে। দৃশ্যগুলো হয়ে ওঠে প্রাণময়, স্পষ্ট। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেই সকাল থেকে। নানি মানা করা সত্ত্বেও নানা চকে গেলেন। বড় ধান কাটার মৌসুম। নানার ধান কাটার নেশা প্রবল। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ধান ক্ষেত। সেদিন সকালে নানি চটা পিঠা করেছিলেন। বানানো খুব সহজ। একটা পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিতে হবে। এরপর তাতে লবণ দিয়ে পানি মিশিয়ে বেশি পাতলা নয়, আবার বেশি ঘনও নয় এমন একটি মিশ্রণ তৈরি করতে হবে। গরম তাওয়াতে গোল করে ছড়িয়ে দিতে হবে। প্রিয়ঞ্জনা সেদিন রান্নাঘরে নানির পাশে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে পিঠা বানানো দেখছিল। রোজাকে পেতে রাখা পাটিতে বসে নানার সাথে গত রাতের গরুর গোস্ত আর চটা পিঠা খেয়েছিল। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি। নানি বললেন, আজকে যাওয়ান লাগতো না জোহরার বাপ, কালকে কাইটেন ধান। ঘোর বন্যার সময় ধান কাটছি বানু, তোর মন নাই? গলা পর্যন্ত পানি, সেই সময় ধান কাইটা আনছি। আর অহন্ত খালি ডলকি। এই ডলককে আমার কিছু হইতো না। তুই চিন্তা করিস না, তোর পোলায় আসলে কইস, বাপরে যেন সাহায্য করতে যায়। নানির কথাকে তোয়াক্কা না করেই নানা ধান খেতে চলে গেলেন। নানির বাড়িতে অনেক কাজ, গরু সামলানো, রান্না বান্না, হাঁস মুরগি দেখা, ধান সিদ্ধ করার জোগাড় করা। জোহরাও সাহায্য করছিলেন মাকে। ছোট জমি, তাই নানা একা ধান কাটবেন। ছোট্ট প্রিয়ঞ্জনা ঘুরে বেড়ায় উঠানে, ডাংগুলি খেলে, লুকোচুরি খেলে। দুপুরে আকাশ তখন কিছু পরিষ্কার। জোহরা প্রিয়ঞ্জনাকে ডেকে 1 থালা ভাত, গরুর গোস্ত, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে গামছা দিয়ে ঢেকে বললেন, যেন প্রিয়ঞ্জনা খাবারের থালা চকে নানার
কাছে দিয়ে আসে। প্রিয়ঞ্জনার ভালোই লাগে ধান ক্ষেতের পাশে বসে খেতে। সে জানে নানা খাবার খাওয়ার সময় তাকেও খাইয়ে দেবেন। আকাশে তখন অল্প বজ্রপাত হচ্ছে, তেমন বৃষ্টি হচ্ছে না, মৃদু মৃদু হাওয়া। প্রিয়ঞ্জনা খুশি মনে ছুটল নানাকে খাবার দিতে। তারপর তারপরের দৃশ্যের কথা কল্পনা করলে অন্তরাত্মা কেঁপে ওঠে প্রিয়ঞ্জনা। দূর থেকে প্রিয়ঞ্জনার চোখে তীব্র এক টুকরো আলো লাগলো, সাথে সাথে বিকট শব্দ, কানে তবদা লেগে যাওয়ার মতো। প্রিয়ঞ্জনা কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়েছিল, খেয়াল নেই কতক্ষণ। দূর থেকে যখন ধান ক্ষেতের কাছে গেল, দেখল নানার পুড়ে যাওয়া দেহখানি পড়ে আছে। ভাতের থালা ফেলে দিয়ে চিৎকার করে বাড়ির দিকে ছুটেছিল প্রিয়ঞ্জনা। মাকে চিৎকার করে বলেছিল, মা, নানা নাই। তারপরের স্মৃতি আবছা। নানার লাশ বেশ কয়েকবার চুরি করতে চেয়েছিল অনেকে। বজ্রপাতে পোড়া লাশ নাকি কত কাজে লাগে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কবর সিমেন্ট দিয়ে বাধাই করতে হয়েছে। আজও প্রিয়ঞ্জনা বজ্রপাত ভয় পায়। বজ্রপাত হলেই মনে ভীতি সৃষ্টি হয় তার। চোখে ভেসে ওঠে নানা পোড়া পোড়া লাশ, বিশেষ করে রাতের বেলা। প্রিয়ঞ্জনাকে জড়িয়ে ধরে আছে শাহবাজ। বাইরে বজ্রপাত কমেছে কিছুটা। প্রিয়ঞ্জনা থরথর করে কাঁপছে, বিড়বিড় করে কী সব যেন বলছে। শাহবাজ বেশ ভালো করেই প্রিয়ঞ্জনার এই বিষয়টা জানে। গত 4 বছরে বেশ কয়েকটা বার এমন হয়েছে। রাতে জ্বর আসবে, কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না, সকালে এমনিতেই সেরে যায়। কিন্তু সে রাতটা ভয়াবহ কাটে শাহবাজের। ভয়ে গলা শুকিয়ে আসে বারবার। একদম শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের অর্ধাঙ্গিনীকে সব সময়। দূরে মসজিদে আজান দিচ্ছে। শাহবাজ আজান শুনে উঠে পড়ে। হাত ছোঁয় প্রিয়ঞ্জনার কপালে। জ্বর নেই, কমফোর্টার দিয়ে শরীর ঢেকে দেয়। তারপর ফজরের সালাত আদায় করে আজ তার বিছানা কান্দি যাওয়ার পরিকল্পনা ছিল। প্রিয়ঞ্জনা ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। শাহবাজ প্রিয়ঞ্জনার পাশে বসে, কি পবিত্র, কি নিষ্পাপ আর তার অর্ধাঙ্গিনী। কিভাবে সব কিছু সামাল দেবে সেই পরিকল্পনাও করে কিছুটা। যে জমিটার বায়না করেছে সেটাই শেষ জমি। বাকি অন্য যত সম্পত্তি ছিল সবই বিক্রি করে দিয়েছে শাহবাজ। এখনও 5 কোটি টাকার ঋণ রয়েছে। জমি বিক্রি করলে 2.5 কোটি পাবে। বাকি 2.5 কোটি কী করবে শাহবাজ? ব্যাংকের টাকা নিয়ে যে কেলেঙ্কারি ঘটেছে, কোনো ব্যাংক তো তাতে তাকে লোনও দেবে না। সম্পত্তি যা ছিল সবই বিক্রি করে দিয়েছে। মাথা চেপে ধরে বসে থাকে অনেকক্ষণ। যে অপরাধ সে করেনি তার শাস্তি সে পাচ্ছে। গতবার টাকা পরিশোধ করার সময় এক প্রকার মারামারি বেঁধে গিয়েছিল। শাহবাজের কেবল প্রশ্ন একটাই, কেন টাকা দেওয়ার আগে তাকে একবারও জিজ্ঞেস করা হলো না? ব্যবসায়ী সাইফুল কাঠ ব্যবসা করেন, সেই সাথে সুদের ব্যবসা করেন। সন্ত্রাস সাইফুল নামে সবাই চেনে। তার কাছে থেকেও সুদে টাকা ধার নিয়েছিল শাহবাজের চাচারা। লেনাদেনার যে কাগজ তৈরি করা হয়েছে তাতে আবার শাহবাজের সিগনেচারও আছে। সাইফুলের উত্তর, আপনার চাচারা কইছে আপনি ব্যস্ত মানুষ। আমি কাগজে সাইন চাইছি, তা পাইছি। আমার কি ঠেহা লাগছে আপনার লগে গিয়া মারা দিয়া জিজ্ঞাইতাম, ভাইজান সাইন আসল না নহল? এত ভংসং বুঝি না, পয়সা নিছেন পয়সা দিবেন। শাহবাজ বলেছিল সুদের টাকা যেন না নেয়, তাও মানেনি। তারপর কথা কাটাকাটি, সেখান থেকে মারামারি। সব টাকায় পরিশোধ করতে হয়েছে শাহবাজকে। পাওনাদারের কাছ থেকে সময় চেয়েছিল শাহবাজ, 2 দিন পাবে জমির টাকা পাবে। কিন্তু তারপর আবারও নিজের অর্ধাঙ্গিনীর পানে তাকায় শাহবাজ। ভেতরটা কেঁপে ওঠে হু হু করে। একটু কান্না করতে পারলে ভালো হতো। তখনই ফোন বেজে ওঠে শাহবাজের। ফোন বন্ধ করে রেখেছিল। রাতে জমির ব্যাপারে কথা বলতে মোবাইল অন করেছিল। অফ করার কথা আর খেয়াল নেই। আননোন নম্বর। ফোন ধরতেই মেয়ে কণ্ঠে একজন পড়ল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাইয়া? আমি সুমনা, প্রিয়ার ভাবি। হ্যাঁ সুমনা, বলো। ভাইয়া আপনি প্লিজ প্রিয়াকে নিয়ে বাসায় আসেন, মা স্ট্রোক করেছেন। কি? জি ভাইয়া, তাড়াতাড়ি আসেন। বলেই ফোন কেটে দেয় সুমনা। তার গালে চড়ের চিহ্ন। প্রীতম মেরেছে। জোহরা পাশেই বসেছিলেন। প্রীতম উপস্থিত এখানে। সুমনা প্রীতমের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, খুশি এবার? তুমি বেশ বাড়ছো সুমনা। জোহরা প্রীতমকে থামিয়ে বললেন, সুমনা ঘরে যাও। সুমনা দ্রুত ঘরে চলে আসে। এত করেও কারো মন পায় না সে। ছোটবেলা কেটেছে কষ্টে। সৎমায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল জীবন। নিজের পরিশ্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। সেখানে পরিচয় প্রীতমের সাথে।
পালিয়ে বিয়ে করেছিল দুজনে। এ বাড়িতে আসার পর থেকে রান্না থেকে কাপড় ধোয়া সবই করে সুমনা। তার শ্বশুর শাশুড়ির মন পায় না তাও। বাচ্চাটা 6 মাসের হয়ে মারা যাওয়ার পর থেকে প্রীতমও কেমন যেন হয়ে গেছে। আগের মতো ভালোবাসে না, আদর করে না। বেশ কয়েকদিন আগে মেসেঞ্জারে কিছু ছবি এসেছিল। প্রীতম নিজের কলেজের এক শিক্ষার্থীর সাথে অন্তরঙ্গ হয়েছে। তাও সুমনা টু শব্দটি করেনি। তার ব্যর্থতা, সে প্রীতমকে বাবা ডাক শোনাতে পারেনি। প্রাপ্তির মুখে শুনেছে সুমনা প্রিয়ঞ্জনার ব্যাপারে সব জানে। অমনি ঘর থেকে টেনে হিস্টে ড্রয়িং রুমে নিয়ে সবার সামনে পরপর 2টা চড় লাগিয়েছে সুমনার গালে। এই প্রীতমের ভালোবাসা শাহবাজ ভাইকেও তো দেখেছে সুমনা। ছোট বাচ্চাদের মতো আগলে রাখে প্রিয়ঞ্জনাকে। সুমনার ভাগ্যই খারাপ, জীবনটা বোধহয় কষ্টে কষ্টেই যাবে। শাহবাজ আলতো করে ডেকে তোলে প্রিয়ঞ্জনাকে। প্রিয়ঞ্জনা মায়ের অসুস্থতার খবর শুনে ভয় পেয়ে যায়, ছটফট করতে শুরু করে। শাহবাজ নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেয়। প্রিয়ঞ্জনা সারাটা পথ কেঁদেছে।